বিপ্লবী সরকার যেদিন হবে সেই দিন থেকে আপনি লিখে রাখতে পারেন দেশ আফগানিস্তান, সিরিয়া, ইরাক, লিবিয়ার মতো পরিস্থিতিতে চলে যাবে। ইনভেস্টররা চলে যাবে, দেশের পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে এবং পুরো দেশটাই কিন্তু এক ধরনের মানে টার্মোইল অবস্থানে পড়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মনে করেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা, এই জায়গাটাই আমার মনে হয় এই সরকার ভুল করতেছে। ছাত্ররা নিয়োগকর্তা, ছাত্ররা তো অবশ্যই আন্দোলনে একটি বিরাট ফোর্স ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্রজোট নাম দিয়ে যারাই আন্দোলন করেছে তারা কিন্তু মূলত ছাত্র দলের কর্মী, ছাত্র শিবিরের। এই যে কথাটা বলছিলেন যে আওয়ামী লীগের কর্তৃক নিয়োগকৃত, খুব স্বাভাবিকভাবে এরা তো মনে প্রাণে আওয়ামী লীগ বা সাবেক ফ্যাসিবাদী শাসকের সমর্থক। কাজেই তারা চাইবে না যে প্রশাসন এমনভাবে আমরা নিয়ন্ত্রণ করি বা প্রশাসনকে এমনভাবে রান করি যাতে করে এই সরকারের সফলতা আসুক। এবং এই সরকারের সফলতা আসলে তো মানুষ তখন, যত এই সরকারের সফলতা আসবে ততই কিন্তু বিগত ফ্যাসিবাদী শাসক সম্পর্কে মানুষ আরো বেশি বিরক্ত হবে, মানুষ উত্তেজিত হবে, মানুষের ক্ষোভ আরো বাড়তে থাকবে। এই কারণেও এই প্রশাসনের লোকজন এই কাজগুলা করতে চাইবে না। এক, 2 নম্বরটা গেল। 3 নম্বরটা হচ্ছে আপনার এই সরকারের অধীনেও প্রশাসনের বিভিন্ন ধরনের বাগ আছে। যেমন আপনি দেখবেন যে সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই এক এক দিন, এক একটা মাস, এক একটা সপ্তাহ পর পর নতুন নতুন দাবি দেওয়া আসছে, নতুন নতুন চাহিদা আসছে, নতুন নতুন রাজনৈতিক কৌশল আসছে। বিএনপি অবশ্যই বড় দল হিসেবে তারা চাইবে যে নির্বাচন হোক, তারা ক্ষমতায় যেতে চায়। জামাতে ইসলামীও তারা বলবে আমরা আন্দোলনের সময় একটা শক্তি ছিলাম, আমরা নির্বাচন করে একটা ভালো ফলাফল চাই বা ক্ষমতায় যেতে চাই। এখন আবার সৃষ্টি হয়েছে আপনার জাতীয় নাগরিক কমিটি, তারাও স্বপ্ন দেখছে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। এবং এই যে নাহিদের বা সার্জিসের গত কিছুদিনের যে বক্তব্য দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এই কথাটা এর আগে আরেকটা চ্যানেলে সম্ভবত এখানে বলছিলাম যে এটি হচ্ছে তাদের এক ধরনের, এই শব্দটা হচ্ছে অকাল পক্ষতা, মানে অকালে পাকলে যা হয় আর কি। এখনই যদি তারা চিন্তা করে যে এই দল গঠন করছে তারা এবং এইবারই তারা ক্ষমতায় যাবে, না, তারা যেটা করতে পারে আমি মনে করি তারা অত্যন্ত ধীর স্থির ভাবে এবং খুব কোল ব্রেনে যদি আগায়, আমি মনে করি ইয়েস দে হ্যাভ এ ব্রাইট ফিউচার। মধ্যপন্থার দল হিসাবে তারা ঘোষণা দিয়েছে, এখন নির্ভর করবে তাদের কর্মপন্থার উপর এবং তারা কিভাবে তাদের রাজনীতিটা পরিচালনা করে। শুনেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি দিন শেষে আমার অনেকের সাথে হয়তো আমার এই মতের দ্বিমত থাকতে পারে। বাংলাদেশ যে ভৌগোলিক সীমারেখায় অবস্থিত দক্ষিণ এশিয়ার, এই অঞ্চলের মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে তারা ধর্ম নিরপেক্ষতার নাম বলে বা ধর্মের বিপক্ষে কথা বলে, ধর্মকে কটু কথা বলা, ধর্মকে আঘাত করে কথা বলা, এই বিষয়গুলো তারা পছন্দ করে না। আবার তার বিপরীতে ধর্মের নামে উগ্রতা, সাম্প্রদায়িকতা কিংবা এক্সট্রিমিজমকেও এই অঞ্চলের, এই সাউথ এশিয়ার যে এই অঞ্চলে বাংলাদেশটা অবস্থিত, এই অঞ্চলের মানুষ কিন্তু এগুলো পছন্দ করে না। তারা মনে করে বাবা আমার ইমান, ইসলাম ইমান আকিদাও থাকবে, আমার মন্দিরের দনীয় থাকবে, গির্জা পেগোডাও থাকবে, সকলে মিলেমিশে একটি সুখী সমৃদ্ধ সমাজ আমরা গঠন করব, যেখানে সকল দল মত পথ তার নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত আনবে না এবং কোনোভাবে আমার ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় সংস্কৃতিগুলার বিপক্ষে গিয়ে কোনো রাষ্ট্র পরিচালনার নীতি আমরা গ্রহণ করব না। এটাই হচ্ছে এই অঞ্চলের মানুষের একটা সহজাত প্রবৃত্তি। সেই হিসাবে বাংলাদেশে অবশ্যই মধ্যপন্থার দল হিসাবে, বড় দল হিসাবে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, কিন্তু জাতীয় পার্টিতে এখন বিলীনী হয়ে গেছে অনেকটা বলা যায়। তারা যদি সঠিকভাবে চলে তাহলে তারা এইবার তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, ভালো ফলাফল আসবে কিনা সেটা নির্বাচনের সময় বলে দেবে। তারা 5 বছর পাবে, তারা তো কাজ করার একটা স্পেস পাবে। সেই 5 বছরে তারা সংগঠিত হয়ে এরপরে 5 বছর পরে নির্বাচনে একটা শক্তিশালী ফোর্স হিসাবে বিএনপির সাথে আসবে। এবং আমি মনে করি, আমার অ্যানালাইসিস যেটা বলে, বিএনপিও এই জাতীয় নাগরিক পার্টি যে মনে করেন পলিটিক্যাল ফিলোসফি নিয়ে তারা যাত্রা শুরু করেছে, তারা যদি থাকে তাদের এই দর্শনে, বিএনপির এক্ষেত্রে অস্বস্তি ফিল করার কোনো কারণ নাই। কারণ কারণ বিএনপি বরং স্বাগতই জানিয়েছে যে মধ্যপন্থার রাজনৈতিক দল হিসাবে তাদেরকে। কাজেই এইটা তারাও, তাদের মধ্যে আবার আরেক ধরনের প্রবণতা, এই জন্য তাদের প্রসঙ্গটা নিয়ে আসলাম। আপনি দেখবেন
অভিযোগ যখন আসে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে, ইয়েস, বিএনপির নেতাকর্মীরা যে দুই একটা চাঁদাবাজির সাথে বা কয়েক জায়গায় চাঁদাবাজির সাথে জড়িত ছিল না, আমি সেটা অস্বীকার করছি না। তারেক রহমান সাহেব অত্যন্ত অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে, প্রায় 2000 জনকে বহিষ্কার করেছে, অনেক জায়গায় কমিটি বাতিল করে দিয়েছে। ইভেন আপনারা দেখেছেন ময়মনসিংহের একজন নেতা বন্যার জন্য 10 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই টাকাটাও বিএনপি, তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন এবং বিএনপি সেই টাকাটাও তাকে ফেরত দিয়ে দিয়েছে। কাজেই এই যে কঠোর অবস্থান নীতির প্রশ্নে, এই কঠোর অবস্থান নিতে হবে জাতীয় নাগরিক পার্টিকেও, জামাতে ইসলামকেও। আপনি দেখেন যখনই চাঁদাবাজ, হ্যাঁ পুলিশ গ্রেপ্তার করতেছে কেউ চাঁদাবাজের জন্য বা করতে গেলে, কিন্তু যখনই অভিযোগগুলো আসছে আপনার হাসনাতের বিরুদ্ধে, সার্জিসের বিরুদ্ধে, বা এই যে এখন অভিযোগগুলো, প্রত্যেকটি সমালোচক, আমি বলবো 95% যারা আলোচনা করে মিডিয়া, তারা কিন্তু এই প্রশ্নটাই বারবার ঘুরে আনছেন, এই যে জাতীয় নাগরিক পার্টি এত বড় মিটিং করে তারা এত কোটি কোটি টাকা পায় কোথায়, তারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, এই টাকাটা পায় কোথায়? তাদের উচিত যে এই টাকাটা, ইয়েস, যদি কোনো, তারা বলছেন যে সামর্থ্যবান লোক দিয়েছেন, দেখুন যদি কেউ দেয় তাহলে আপনি প্রকাশ করুন, আপনার তো তথ্য ফ্রিডম থাকতে হবে, আপনার প্রকাশ করতে তো সমস্যা নাই কে দিয়েছে টাকা, তাহলে আর জনগণ আপনাদেরকে নিয়ে এই সমালোচনাগুলো করবে না। কারণ এইটা যদি আপনি পরিচ্ছন্ন থাকতে পারেন, তাহলে মোটা দাগে আপনার রাজনীতির স্বার্থে, দলের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এগুলা কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে। আর আপনি যদি এটাকে চাপিয়ে যান, মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে, মানুষ মনে করবে যে এরাও কি তাহলে আরেক ফেসিবাদ হিসাবে দাঁড়াচ্ছে কিনা। মানুষ অনেক সময় এবং প্রায় মানুষকে বলতে শোনা যায় যে আগে যে ফেসিবাদ ছিল এখন তো এরাও তো ফেসিবাদই করতেছে, এরাও তো জোর করে মানুষকে ছাড়া দিচ্ছে, হসপিটালে গিয়ে অ্যাটাক করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, পুলিশকে গিয়ে ধমক দিচ্ছে, প্রশাসনে। এই যে আরেকটা ভিডিও বের হলো, কোথায় ওইটা ময়মনসিংহ এর বোধহয়, একজন সমন্বয়ক গিয়ে, মানে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা গিয়ে ডিসি কে বলতেছেন আমাদেরকে তো ইউএনও তারপরে ম্যাজিস্ট্রেটদেরকে দেখতে হয়, আপনারা আমাদের একটু, বালুর ব্যবসায়ীকে গিয়ে টাকা চাইলো, নাহলে বালুর ব্যবসা বন্ধ করে। এই যে কথাগুলা, কেন এগুলার ব্যাপারে সুনির্দিষ্টভাবে অভিযোগ নিয়ে এদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না? আপনি মনে করেন বিএনপির যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আমি ধন্যবাদ জানাই, আমি স্পষ্টভাবে বলতে চাই ভালো কাজ করেছে। তা আপনি যখন বিএনপির ওদেরকে ধরছেন, আপনি কেন জামাতের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল এদেরকে ধরলেন না? আপনি কেন জাতীয় নাগরিক পার্টি এদের ব্যাপারে কোনো ভূমিকাই নেন না? তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মনে করেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা, এই জায়গাটাই আমার মনে হয় এই সরকার ভুল করতেছে। ছাত্ররা নিয়োগকর্তা, ছাত্ররা তো অবশ্যই আন্দোলনে একটি বিরাট ফোর্স ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্রজোট নাম দিয়ে যারাই আন্দোলন করেছে, তারা কিন্তু মূলত ছাত্র দলের কর্মী, ছাত্র শিবিরের কর্মী। এটা আপনাকে মনে রাখতে হবে। এটা বৈষম্য বিরোধী নাম দিয়েছে আন্দোলনের সময়, কিন্তু তাদের অরিজিনাল পরিচয়টা হচ্ছে বিএনপি বা জামাত। এটা আপনাকে মনে রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার আরো কঠোর হওয়া উচিত। কারণ হ্যাঁ, এক্সকিউজ মি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং এটার পিছনে একটা কিন্তু ষড়যন্ত্র আবার থাকতে পারে, আপনারা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে আপনারা মিডিয়া যারা আছেন বা দেখুন, এইভাবে পরিস্থিতি করতে করতে এক সময় যদি পরিস্থিতি দেখা যায় যে মানুষ আসলেই বিরক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অপশন আছে। অপশনটা হচ্ছে 111 স্টাইলে একটি মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, অথবা সকল যারা স্বপ্ন দেখছেন তথাকথিত বিপ্লবী সরকারের, এই সকল বিপ্লবী সরকার করে আপনি দেশটাকে আরো ভয়ানক ভয়ানক বিপদের মধ্যে ফেলবেন। আর 111-এর মতো স্টাইলে যদি সরকার আসে, আরো বড় বিপদে পড়বেন। আপনারা যারা স্বপ্ন দেখছেন, এবং এই জন্যই আমি শব্দটা ইউজ করেছিলাম অকাল পক্কতা, সেই অকাল পক্কতার কারণে যদি মনে করেন বা কোনো গোষ্ঠী যদি তাদেরকে ইন্ধন দেয় যে তোমরা বিপ্লবী সরকার করে ফেলো, পুরো রাষ্ট্রটা বিপ্লবী সরকার যেদিন হবে সেই দিন থেকে আপনি লিখে রাখতে পারেন দেশ আফগানিস্তান, সিরিয়া, ইরাক, লিবিয়ার মতো পরিস্থিতিতে চলে যাবে, ইনভেস্টররা চলে যাবে, দেশের পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে, এবং পুরো দেশটাই কিন্তু এক ধরনের মানে টার্মোইল অবস্থানে পরিচয়, এবং এতে করে সেই ফেসিবাদী শাসকের সেখান থেকে ফিরে আসার পথ কিন্তু সৃষ্টি হতে পারে। কাজেই উই নিড টু বি ভেরি কেয়ারফুল। পার্টিকুলারলি আমি আবারও বলছি দুইটা জিনিস: এক, ইউনূস সরকারকে তার কাজের পরিধি বুঝে একটা নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে, যার মধ্যে মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছাড়তে হবে, যেটা সেনাপ্রধানও বলেছেন। কাজে এখন তো আর বুঝতে অসুবিধা নেই যে
সেনাবাহিনীও কি চাচ্ছে, এবং এই অতি বিপ্লবী যেন আমরা কেউ না হয়ে যাই। মনে রাখবেন, আপনি হঠাৎ করে একটা সিস্টেমকে ওভারনাইট চেঞ্জ করতে হবে না। এটা চেঞ্জ করতে গেলে ওভারঅল রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন হবে, যেটা সেনাপ্রধানও বলেছেন। আমিও বলছি একই কথাই। যদি আপনি অতিমাত্রা বিপ্লবী হওয়ার চেষ্টা করেন, ওভারঅল আপনার সভারেন্টি, আপনার ইন্ডিপেন্ডেন্স, আপনার স্থিতিশীলতা ধ্বংস হতে পারে।